একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থির করে ফেলতে পারে দর্শক। মানুষে মানুষে তৈরি করতে পারে বিভেদ। তাই জাতীয় স্বার্থে প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্যটা তুলে ধরা, এবং সেই কাজটি করতে এসেছি। আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে, এবং আজ আমাদের সঙ্গে আছেন টেলিকম খাত বিশ্লেষক TIM নুরুল কবির। আমরা আমাদের অতিথির সঙ্গে কথা বলবো, তবে তার আগে যথারীতি একটা প্রতিবেদন আমরা দেখব, যাতে করে ফ্যাক্ট চেকগুলো সম্বন্ধে একটা ধারণা পাওয়া যায়। গত মধ্যরাত আনুমানিক ১টা হবে, ফেসবুকের একাধিক পেজ থেকে ছড়িয়ে দেওয়া হলো একটি ভিডিও। ক্যাপশনে দাবি করা হয়েছে গভীর রাতে নাকি প্রধান উপদেষ্টার বাসভবনে প্রবেশ করেছেন ৩ বাহিনীর প্রধান সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। কিছু একটা হতে চলেছে। ফেসবুকে উত্তেজনা যখন বাড়ছে, তখনই সত্যিটা বেরিয়ে এলো। দাবিটি মিথ্যা, এমন কিছুই ঘটেনি। এটা অন্তত ১ বছর আগের ভিডিও, তাও ভিন্ন এক ঘটনার। ওদিকে নুরুল হক নূরের ওপর হামলার বদলা নিতে তার দলের কর্মীরা একসাথে ডিএমপি কমিশনারের কার্যালয়ে এসে হামলা চালিয়েছে, এমন দাবিতে একটা ভিডিও ছড়িয়েছে ফেসবুকে, এবং পরে দেখা গেল সেটাও মিথ্যা তথ্য। এই ভিডিওটি ২ বছর আগের এবং যথারীতি ভিন্ন ঘটনার। এখানেই শেষ নয়, AI প্রযুক্তি দিয়ে এক পুলিশ সদস্যের অবয়ব তৈরি করা হয়েছে ভিডিও, এবং তারপর বিএনপির বিরুদ্ধে আপত্তিকর প্রচারণা চলছে ফেসবুকে। দর্শক, চলুন শুরুতে আমরা কয়েকটা ফ্যাক্ট চেক দেখে নিই, তারপর আলাপে যাব। মধ্যরাতে ছড়িয়ে পড়ল একটি ভিডিও। সেখানে দাবি করা হয়েছে গভীর রাতে নাকি যমুনায় ৩ বাহিনীর প্রধান সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রবেশ করছেন। কিছু একটা হতে চলেছে যমুনায়। সংবেদনশীল আর উস্কানিমূলক ক্যাপশনে চোখ আটকে গেল অনেকেরই। তবে সত্যিটা সামনে আনে রিউমার স্ক্যানার টিম। তারা জানায় দাবিটি মিথ্যা। সাম্প্রতিক সময়ে এমন কোনো ঘটনায় ঘটেনি। এটা অন্তত ১ বছর আগের ভিডিও। ওদিকে ফেসবুকে একটি ভিডিও ফুটেজ শেয়ার করে দাবি করা হচ্ছে এই মুহূর্তে নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে ডিএমপি কমিশনারের কার্যালয়ে হামলা করেছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। মব সন্ত্রাসীদের হাতে জিম্মি প্রশাসন। তবে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বুম বাংলাদেশ নিশ্চিত করে এই দাবিটি মিথ্যা। সাম্প্রতিক সময়ে এমন কিছুই ঘটেনি। এটি ভিন্ন ঘটনার প্রায় ২ বছর আগের ভিডিও। এই মুহূর্তে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়, গৃহযুদ্ধের দ্বার প্রান্তে দেশ, এমন উস্কানিমূলক ক্যাপশনে একটি ভিডিও ছড়িয়েছে ফেসবুকে। তবে যাচাই করে জানা যায় ভিডিওটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নয়, এটি ইন্দোনেশিয়ার জাকার্তার ভিডিও। এটি মিথ্যা দাবিতে প্রচার করা হচ্ছে। এসবের মাঝে ছড়িয়ে পড়ে আরেকটি ভিডিও। সেখানে এক পুলিশ সদস্যকে বিএনপির বিরুদ্ধে আক্রমণাত্মক ও আপত্তিকর কথা বলতে শোনা যাচ্ছে। তবে অনুসন্ধান করে জানা যায় ভিডিওটি আসল নয়, বরং এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI প্রযুক্তি ব্যবহার করে তৈরি একটি ভুয়া ভিডিও। এখানেই শেষ নয়, ফেসবুকে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে দাবি করা হয়েছে চট্টগ্রাম জেলা শিবিরের সভাপতিকে কুপিয়ে হত্যা করেছে বিএনপি। তবে ফ্যাক্ট চেক করে জানা গেল তথ্যটি মিথ্যা। চট্টগ্রামে শিবিরের 4টি জেলা শাখা রয়েছে, যার কোনোটিরই সভাপতি সম্প্রতি খুন হননি। এছাড়া ভিডিওটি 1 বছর আগের বেইলি রোডের অগ্নিকাণ্ডের। দর্শক, আজকের ফ্যাক্ট চেক বিশ্লেষণ করে দেখা গেল সবচেয়ে বেশি গুজব ছড়িয়েছে রাজনৈতিক দল ও আইনশৃঙ্খলা বাহিনীকে টার্গেট করে। বেছে নেওয়া হচ্ছে পুরনো সহিংসতার ভিডিও, বদলে ফেলা হচ্ছে শিরোনাম, দেয়া হচ্ছে উস্কানিমূলক ও সংবেদনশীল ক্যাপশন, পোস্ট করা হচ্ছে ধারাবাহিকভাবে এবং ফেক প্রোফাইল থেকে, আর বিশ্বাসযোগ্যতা বাড়াতে ব্যবহার হচ্ছে AI প্রযুক্তি। রাকিব হাসান, ৭১, ঢাকা। আমরা একটা ধারণা পেলাম, এবং আমরা দেখতে পাচ্ছি মূলত রাজনৈতিক দলগুলোকে টার্গেট করা হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীও টার্গেটের বাইরে নয়, এবং একই সঙ্গে চলমান যে কোনো ঘটনাগুলোকে শিরোনাম বদলে ফেলে নতুনভাবে গুজব ছড়ানো হচ্ছে পুরনো সহিংসতার ভিডিও দিয়ে। মোটামুটিভাবে এই হচ্ছে আমাদের ফ্যাক্ট চেক। আলাপটা করতে চাই, আগে জানিয়েছে আমাদের সঙ্গে আছেন টেলিকম খাত বিশ্লেষক TIM নুরুল কবির। জনাব নুরুল কবির, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, এবং আজকে নিয়ে বেশ কয়েকটি পর্ব আপনার সঙ্গে কথা হচ্ছে, এবং ধারাবাহিকভাবে আসলে বিভিন্ন বিষয়গুলো জানতে পারছি, এই অপতথ্যের পথগুলো বন্ধ করার। কিন্তু একটা বিষয় হয়তো আপনি দেখতে পাচ্ছেন যে আমরা ফ্যাক্ট চেকগুলো করছি, নানাভাবে সঠিক তথ্য প্রচারের চেষ্টা করছি, কিন্তু যেভাবে অপতথ্যগুলো ছড়াচ্ছে তার বিপরীতে আসলে ওইভাবে ফ্যাক্ট চেকার তৈরি হচ্ছে না, বা নতুনদেরকে আসলে সেই ফ্যাক্ট চেকিংয়ের জন্য যে নলেজ শেয়ারিং সেটিও তেমন হচ্ছে না। প্রথমত এই জায়গাটায় কতটা নজর দেওয়া প্রয়োজন, আর কি পরামর্শ দেবেন আপনি? আপনাকে ধন্যবাদ। আপনি আপনার প্রতিবেদনে যে বিষয়গুলো তুলে ধরলেন সাম্প্রতিক কালের, বেশিরভাগই রাজনৈতিক এবং আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারীর উপরে এক ধরনের অপপ্রচার। আপনি যাই বলুন না কেন, এখনকার প্রযুক্তি এত দ্রুতভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI যেটাই বলি না কেন, এটার উপরে ভর করছে
এবং এটাতে অনেকেই আছে যারা বুদ্ধিমত্তার সাথে বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়ে একটা সহিংসতা তৈরি করার চেষ্টা করছে, দেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করার চেষ্টা করছে। এই বিষয়টা অনেকদিন ধরে হচ্ছে এবং এটা বাড়ছে ক্রমাগত। জি। এবং এটা শুধু বাংলাদেশ না, বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন দেশে নানাভাবে এই বিষয়গুলো এখন ছড়াচ্ছে। এবং আমরা দেখতে পেয়েছি অতীত বিদেশের অনেক নির্বাচনের আগে একে অপরকে আক্রমণ করার জন্য এই ধরনের অপপ্রচার করেছে। আমাদের এখন বুঝতে হবে যে এই অপপ্রচারগুলোকে কিভাবে আমরা ট্যাকেল করব এবং এই অপপ্রচারকে আমরা রোধ করার জন্য আমরা কি পদক্ষেপ নেব এবং কারা কি কাজ করবে, কাদের কি দায়িত্ব। এবং তার সাথে সাথে সাধারণ মানুষ তো এই ধরনের উত্তেজনাকর খবর দেখলে বা বিভ্রান্তিকর খবর কিনা না সত্যি খবর না মিথ্যা খবর, তাদের হয়তো সেই বিবেচনা অনেক সময় কাজ করে না, তারা হঠাৎ করে ক্লিক করে বসে। এই জায়গাগুলোতে আমাদের সবচেয়ে বেশি দরকার সচেতনতা এবং এটার উপরে ভালো অভিজ্ঞতা। এবং একটা কথা আমি আগেও বলেছি, আজকেও বলছি, দর্শক শ্রোতাদের কাছে এটা সবচেয়ে বেশি প্রয়োজনীয় যে যেটা আমরা বলি সোশ্যাল মিডিয়া কিন্তু আসল মিডিয়া না। সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত জিনিস প্রচার করা হচ্ছে তাকে রিভার্স চেক করে বোঝার উপায় হচ্ছে আপনি অন্য যে সংবাদপত্র আছে সেগুলোকে চেক করে দেখেন একই নিউজ সেখানে আছে কিনা। যদি না থাকে তাহলে এটাকে ফেক নিউজ হিসেবে ধরে নেবেন এবং সেটাকে প্রমোট করবেন না। এটা একটা। আরেকটা আপনি যেটা বললেন যে আমাদের একটা দক্ষ জনশক্তি দরকার যারা এই বিষয়গুলোকে করতে পারে। এই ব্যাপারে আমি মনে করি সরকারের যে রিলেভেন্ট মিনিস্ট্রি আছে সেই মিনিস্ট্রি দায়িত্ব নিতে পারে। আমার আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে সাইবার প্রযুক্তির একটা টিম আছে, তাদেরকেও একটু এম্পাওয়ার করা যেতে পারে এবং এই বিষয়ে ডেফিনেটলি সরকারও সচেতন আছেন আমি মনে করি এবং এটার ব্যাপারে একটা সমন্বিত গ্রুপ থাকা দরকার। এখানে আইন শৃঙ্খলা বাহিনীকে যখন আসলে আমরা দেখলাম টার্গেট হতে, একটা বিষয় কিন্তু অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে আমরা আসলে শত শত ফ্যাক্ট চেক করছি এবং সেই শত শত ফ্যাক্ট চেকের বিপরীতে একটা শাস্তির ব্যাপার নিশ্চিত করতে পারছি না। অর্থাৎ কেবল আমরা অপতথ্যগুলো ডিটেক্ট করছি আর সঠিক তথ্য প্রচার করছি, কিন্তু যারা ছড়াচ্ছে আইনের আওতায় তো তাদের আনা যাচ্ছে না। এটা একটা বড় দুর্বলতা মনে করেন কিনা? অবশ্যই বড় দুর্বলতা। কারণ হচ্ছে আমাদের সাইবার ইউনিট যেটা আছে আমাদের পুলিশের বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, তাদের অবশ্যই আমাদেরকে বের করতে হবে কোন উৎস থেকে এগুলো আসছে এবং সেটা বের করা খুব জটিল কাজ না প্রযুক্তিতে, কারণ প্রত্যেকের আইপি নাম্বার ট্র্যাক করা যায় এবং সেটার জন্য তাদেরকে ধরে শাস্তির আওতায় আনা উচিত এবং একটা এক্সাম্পলারি কয়েকটা পানিশমেন্ট যদি হয়ে যায় তাহলে অনেকেই এটা থেকে রোধ। অনেকে এটা ঠাট্টা তামাশা মনে করছে, অনেকে আবার উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজের মধ্যে নিমগ্ন হচ্ছে। এই জায়গাগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীকে সচেতন হওয়া দরকার, অ্যাকশনে যাওয়া দরকার এবং 2-4টা শাস্তিমূলক ব্যবস্থা দরকার। তা না হলে এই সমস্ত বিপত্তি আরো দুর্ঘটনা ডেকে আনবে, আরো বিপর্যয় ডেকে আনবে। জি, আমি আরো দুটো বিষয় আপনার কাছে একটু সংক্ষেপে জেনে নিতে চাই। প্রথমত হচ্ছে এই বছরেরই ডিসেম্বরের 12 অথবা 15 তারিখের মধ্যে একটা সিদ্ধান্ত আসবে অস্ট্রেলিয়ায় যে তারা আসলে 15 বছরের নিচে কেউ ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবে না, করতে গেলে বাবা মায়ের অনুমতি লাগবে। এরপরে গিয়ে হয়তো সে স্বাধীনভাবে এটা ব্যবহার করতে পারবে। আদৌ এইরকম সিদ্ধান্ত আমাদের দেশের প্রেক্ষাপটে যৌক্তিক হবে কিনা এবং টেক জায়ান্টদের সঙ্গে আমাদের নেগোসিয়েশনের জায়গাটা কেন আসলে শক্ত হচ্ছে না যে আমাদের দেশে তার একটা অফিসও দিচ্ছে না? জি, প্রথম প্রশ্নের উত্তরটা আমি বলি, যেটা অস্ট্রেলিয়াতে যেটা করতে যাচ্ছে সেটা আমি বুঝতে পারছি না, কারণ আন্তর্জাতিক আইনে এইভাবে আটকানো যায় কিনা এবং যে সোশ্যাল মিডিয়াতে ঢুকছে সে কি 15 বছর বা 18 বছরের নিচে না উপরে, এটা কিভাবে আইডেন্টিফাই হবে যদি না তার নাগরিক আইডি দিয়ে বা জন্ম সনদ দিয়ে সেটাকে ভেরিফাই না করা হয়। এত কঠিনভাবে এটাকে করা যাবে কিনা আমি জানি না। আর আমাদের দেশের প্রেক্ষাপটে এটা আরো একটু জটিল, কারণ আমাদের একটা জন্ম সনদ আছে, আরেকটা আছে ভোটার আইডি বা ন্যাশনাল আইডি বা পাসপোর্ট। এগুলো দিয়ে ভেরিফাই করে তারপরে সোশ্যাল মিডিয়া ব্যবহার করা, যেইটার কোনো রকম কন্ট্রোলই আমাদের হাতে নাই। আমাদের ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, টুইটার বলেন, এগুলো কোনোটার কন্ট্রোল আমাদের হাতে নাই। সবই কন্ট্রোল হচ্ছে তাদের দেশে, আমেরিকাতে। এখন আপনি যেটা বলছেন এতগুলো জায়ান্টকে কেন আমরা ম্যানেজ করতে পারছি না, এটা বলবো আমাদের ব্যর্থতা। আমাদের দেশের যারা এই জিনিসগুলো নিয়ে পলিসি করেন বা ক্ষমতায় আছেন, যেই থাকুক না কেন,
এবং তাদের সমন্বিতভাবে এই ধরনের সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোকে রেস্ট্রিক্ট করা উচিত, আদারওয়াইজ তাদেরকে ব্লক করা উচিত। আচ্ছা, সবশেষ একটু বলবেন, আমরা আসলে প্রান্তিক অঞ্চলের মানুষকে বোঝাতে চাই যে এটা আসলে তথ্য বা অপতথ্য নিশ্চিত হয়ে বিশ্বাস করুন, এই বার্তাটা কিভাবে পৌঁছাবো? এই যে এটা একটু আগে আমি বললাম, প্রান্তিক পর্যায়ের মানুষ অনেক চটকদার খবর দেখে মনে করে এটাই সত্য, জি। কিন্তু সেইটা আমি পরিষ্কার ওনাদেরকে বলবো যে আপনারা কখনোই এই ধরনের চটকদার খবরে ক্লিক করবেন না। আপনারা প্রথমে একটা রিভার্স চেকিং করেন। আপনারা যেহেতু টেকনোলজি কাজ করেন, আপনারা গুগলে যান, গুগলকে সার্চ দেন, একই রকম ঘটনা কি ঘটেছে, এটা কি নিউজ পেপারে আসছে, মিডিয়াতে আসছে, কারণ মিডিয়ার একটা কন্ট্রোল আছে, কিন্তু সোশ্যাল মিডিয়ার কোনো কন্ট্রোল নাই। সো সোশ্যাল মিডিয়ার উপরে নির্ভর করবেন না, সবসময় ভাববেন এটা কোনো রেগুলেটরি ফ্রেমওয়ার্কে নাই। তাই আমার অনুরোধ যে আপনারা সোশ্যাল মিডিয়ার যে কোনো নিউজের উপরকে আস্থা রাখবেন না, বরং আস্থা রাখবেন মেইন মিডিয়ার উপরে, সেটা দেখেই ফলো করবেন। অনেক ধন্যবাদ। আপনি এই বার্তা নিয়ে আলাপটা শেষ করি এবং সামনের কোনো আয়োজনে নিশ্চয়ই আমরা শুধুমাত্র এআই দিয়ে আসলে যে অপতথ্যগুলো ছড়ানো হচ্ছে সেগুলো নিয়ে আলাদা করে আলাপ করবো আশা করি। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ টেলিকম খাত বিশ্লেষক TIM রুহুল কবির, এবং আমরা আসলে যে অপতথ্যের ফ্যাক্ট চেকগুলো করেছি সেই ফ্যাক্ট চেকগুলোর পথ কিছুটা হলেও বন্ধ করার উপায়টা কি সেটা নিয়ে আমরা আসলে কথা বলছিলাম দর্শক।